মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করেছেন প্রথমে এ রাজ্যের মানুষকে উৎসবে ফিরতে বলে, তারপর বন্যার অজুহাত দিয়ে। না, বন্যাকে একটুও ছোট করছি না, যারা বন্যার্ত দুর্গত মানুষ তাদের বিপদকেও আমার বিপদ, আমার বাড়ির বিপদ মনে করেই বলছি। তাদের এই বিপদের জন্য অন্য কেউ দায়ী নয়, শুধুমাত্র এ রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার ছাড়া এবং তাদের বিভিন্ন দপ্তর ছাড়া। কিন্তু সে বিপদের দায়টাও কেন্দ্রীয় সরকারের কাঁধে ঠেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চেয়েছেন আসলে এ রাজ্যে আপনার আমার পরিসরে ড্রয়িং রুম থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত, পাড়ার মোড়, সর্বত্র অভয়াকে ভুলে গিয়ে চর্চা শুরু হোক বন্যার দায় কার। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ডিভিসি কি জেনে জল ছাড়িয়েছিল নাকি না জেনে জল ছেড়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সবার আগে আপনি আর আমি আবার উৎসবে ফিরে যাই। না উৎসবে ফেরাতে পেরেছেন, না বন্যা দুর্গতদের জন্য আপনার আমার মনের ব্যথা, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আপনার আমার আন্তরিক ইচ্ছা, এই কোনো কিছুকে বিসর্জন দিয়ে কোনো কিছুর বিনিময়ে অভয়াকে ভোলাতে পেরেছেন। আমরা বন্যার ত্রাণেও আছি, আমরা অভয়ার বিচারের দাবিতেও আছি। এই মুহূর্তে রাজ্যের রাজপথে, একবারে রাজধানীর রাজপথে এবং বেশ কিছু জেলাতেও একই সঙ্গে এই মশাল মিছিল চলছে। কলকাতায় রাজ্যের রাজধানীতে হাইল্যান্ড পার্ক মানে একদম দক্ষিণতম প্রান্ত থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল যাবে। আপাতত মিছিল কতদূর পৌঁছলো সেটা আপনাদেরকে দেখাই। আমরা যদি সরাসরি জিপিএস ম্যাপের দিকে চোখ রাখি তাহলে হাইল্যান্ড পার্ক ঠিক এখান থেকে মশাল প্রথম জ্বলে উঠেছিল। তারপর সেই মশাল হাতে হাতে ঘুরতে ঘুরতে মুকুন্দপুর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। মুকুন্দপুর থেকে এ মশাল যাওয়ার কথা, আরও এগিয়ে রুবির মোড় হয়ে সেখান থেকে যাওয়ার কথা, মাফ করবেন, মুকুন্দপুর থেকে অভিষিক্তা হয়ে রুবির মোড় এবং সেখান থেকে ধীরে ধীরে এই মশাল এগিয়ে যাবে সায়েন্স সিটি। রুবির পর ভিআইপি বাজার, সেখান থেকে সায়েন্স সিটি থেকে আরও এগোবে। সেই মিছিলের পথ যদি আমরা অনুসরণ করি তাহলে হাইল্যান্ড পার্ক থেকে শুরু হওয়া মিছিল রুবি পর্যন্ত পৌঁছানোর পর ভিআইপি বাজার হয়ে সায়েন্স সিটি, এই এতটা পথ জেবিএস আইল্যান্ড এভিনিউ। আজকের বিশ্ব বাংলা সরণিতে শুধু মশাল জ্বলে উঠছে। মশালের আগুনে এই মুহূর্তে সেই মিছিল রীতিমতো গনগনে তাপে উত্তপ্ত। যে তাপ শাসক অনুভব করতে পারছে, যে তাপ শাসককে ছুঁয়ে যাচ্ছে, যে উত্তাপের আজ থেকে বাঁচবার জন্য, কারণ শাসক জানে এটা শীতের রাতে জ্বালানো আগুন নয় যে মানুষ ওই ওমটা পুইয়ে একটু আরাম পাবে। এই আগুনটা আসলে দ্রোহের আগুন। এই দ্রোহের আগুন থেকে বাঁচবার জন্য শাসক বারবার কখনো উৎসব, কখনো বা বন্যাকে সামনে এনে রাখছে, কখনো আপনার আমার উৎসবে ফেরাকে লোভ দেখাতে চাইছে, আনন্দের ইচ্ছাকে লোভ দেখাতে চাইছে, কখনো আপনার আমার মনের ভিতরে ঢুকে পড়ে ঘেঁটে দিতে চাইছে, গুলিয়ে দিতে চাইছে যে আপনি আর আমি বন্যার ত্রাণের জন্য এই মুহূর্তে হাঁটবো, দৌড়বো, চেষ্টা করব, নাকি অভয়ার বিচারের জন্য দ্রোহের আগুনটা, তার মশালটা এইভাবে জ্বালিয়ে রাখবো। কিন্তু শাসকের এই যাবতীয় কেরামতি এবং কৌশল সত্ত্বেও এ রাজ্যের সচেতন মানুষ এক হাতে ত্রিপল, খাবার বাংলার প্রত্যন্ত অঞ্চলে, দুর্গত অঞ্চলে বন্যা ত্রাণ পীড়িত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। উৎসবে ফিরব না পণ করেছেন, যদিও দুর্গাপুজো করবো না এমন পণ করেননি কিন্তু রাজ্যের মানুষ ঠিক করে নিয়েছেন পুজোটা তারা এবার দ্রোহের আগুনকে প্রজ্বলিত রাখবার জন্য করবে। এটাই উৎসব, দ্রোহ উৎসব। তাই আমার আজকের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ, মশালে মশালে দ্রোহের ঘোষণা। এ রাজ্যের মানুষ রাজধানীর বুকে হাঁটতে হাঁটতে, জেলা শহরের বুকে হাঁটতে হাঁটতে মশাল নিয়ে, মশালের আগুনে দ্রোহের ঘোষণা করছেন। মমতার ছলে কেউ ভুলছে না। উৎসবের ছল হোক অথবা বন্যা পীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর ছুতোয় মানুষকে আসলে অভয়ার বিচারের দাবি থেকে সরিয়ে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার ছল হোক, মানুষ ভুলছে না। কীরকম তার নমুনা হিসেবে আপনাদের সামনে আজকের বিশেষ প্রতিবেদন।
এক মাস তো হয়ে গেল। আজ আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আর আমি চিকিৎসকদেরও বলবো, মেডিকেল ক্যাম্প যে করবো, এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্যমতো করেছি। যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা একটা কমিটি তৈরি করে ঠিক করেছি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, সেই অভয়া ক্লিনিক আমরা আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করব। চেয়েছিলাম আমরা গণতান্ত্রিক পরিবেশটা আর উন্মুক্ত হোক, এইটুকুই আমাদের দাবি ছিল। কিন্তু আমরা দেখলাম রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সদর্থক পদক্ষেপ তারা নেয়নি। সরাসরি সরকারি চেষ্টা একটাই, যেন তেন প্রকারেণ ভোলাতে হবে অভয়াকে। প্রথমে উৎসব, আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। তারপর বন্যা। মিটিং শেষ হওয়ার পরেও আমি হেমন্ত সোরেনের সাথে 3 বার কথা বলেছি, কিন্তু আমি জানি না তারা কি করবে, কারণ ইতিমধ্যে যে জল ছেড়েছেন অনেকটাই এফেক্টেড হয়েছে। কিন্তু মানুষ কি ভুলতে চান? এই আন্দোলন শুধুমাত্র ডাক্তারদের নয়, এই আন্দোলন প্রত্যেকে আমাদের সিট দ্বারা বিক্রি হয়ে যায়নি। আমরা সাধারণ মানুষ নেমেছি আজ পথে, আমাদেরও জানার অধিকার আছে। We are all with them, ওদের সাথেই রয়েছি as mothers and parents during this আন্দোলন, and they should win. এরা যেন এই যুদ্ধটা জেতে, সেকেন্ড পজিশন নেই, এরা যেন ফার্স্ট হয়। না, মানুষ জ্বলছে নিজের মেয়ের সম্মান থেকে দেহ পুড়ে ছাই হয়ে যাওয়া আগুনে। মানুষ জ্বালিয়ে রেখেছে দ্রোহের আগুন। আন্দোলন আঁকড়ে অভয়ার বিচারের দাবি সঙ্গী করে মানুষের বিপদেও দাঁড়িয়েছেন চিকিৎসকেরা। যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা একটা কমিটি তৈরি করে ঠিক করেছি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, সেই অভয়া ক্লিনিক আমরা আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করব। মানুষের পাশে মানুষ দাঁড়াবে ঠিক। কে হয়েছে বন্যার ত্রাণে বাধা? কিন্তু রাজনীতির কৌশলে অভয়া শক্তিকে যে ভোলা যাবে না, পথে নেমে তা রোজ রোজ বুঝিয়ে দিচ্ছেন অভয়ার সহনাগরিকেরা। রিপাবলিক বাংলা। গোটা রাজ্যের মানুষ যখন মানসিক অসৌচ পালন করছেন, তখন উৎসবে ফেরার ডাক। গোটা রাজ্যের মানুষ যখন অভয়ার বিচার চাইছেন, চেয়ে চলেছেন, ক্রমাগত সেই বিচারের দাবিতে মশালের আগুন জ্বালিয়ে রেখেছেন, তখন বন্যাকে হাতিয়ার করে তাদের নজর, তাদের দৃষ্টি, তাদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা, এই কোনোটাতেই মানুষকে ফাঁদে ফেলতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই আরও একবার মনে করি, প্রশ্ন করিনি আমার আজকের অগ্নিবাণ। মশালে মশালে দ্রোহের ঘোষণা, মমতার ছলে কেউ ভুলছে না। আর ঠিক ভুলছে না যে, তার প্রমাণ আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি। সন্তু পান এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমার সঙ্গে রুবি মোড় থেকে, আমাদের প্রতিনিধি। সন্তু, মশাল কতদূর পৌঁছলে এসে? একদমই তাই, রুবির মোড় থেকে এই মুহূর্তে সরাসরি মশাল এগিয়ে চলেছে। অনির্বাণ, তুমি যেমন বললে, এই মশাল কিন্তু নেভানো যাবে না, এই মশালের আগুন কিন্তু নেভানো যাবে না। এই মুহূর্তে যারা রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করি। কি বলবেন, আজ মশাল হাতে রাস্তায় হাঁটছেন?
আজ মশাল হাতে রাস্তায় নামতে We want justice. We want justice. যতদিন না জাস্টিস পাবো কি মনে হচ্ছে বন্যার ইস্যু দিয়ে এই মশালের আগুন নেভানো সম্ভব? কোনো ইস্যু দিয়ে এই আগুন নেভানো সম্ভব নয়। আমরা জাস্টিস চাই, জাস্টিস নিয়েই ছাড়বো এবং এই জাস্টিস যতদিন না পাই চলতে থাকবে এই আন্দোলন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো অনির্বাণ। রুবি মোড় থেকে যত দূর চোখ যায় মশাল হাতে, মানুষ রাস্তায়। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ রাস্তায় নেমে বলছেন গোটা দেশের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে মশাল মিছিল এগিয়ে চলেছে অনির্বাণ। এই মুহূর্তে মশাল হাতে তারা বলছেন লড়াইটা করবেন চোখে চোখ রেখে। যারা মশাল মিছিলে অংশগ্রহণ করছেন আমি একে একে কথা বলার চেষ্টা করি। কি মনে হয় দিদি, আর কতদিন এই মিছিল করতে হবে? যতদিন না পর্যন্ত আমরা সুবিচার পাবো আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে এবং আমাদের প্রতিবাদের আগুনে নবান্ন 14 তলা জ্বলে পড়ে ছারখার হয়ে কি বলছেন দিদি? একদম নবান্ন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, একদম চ্যালেঞ্জ করছে। তুমি শুনতে পাচ্ছ মানুষের স্পিরিটটা। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। মশাল হাতে তারা এগিয়ে চলেছেন। যারা জুনিয়র ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। আর কতদিন এই মশাল হাতে মিছিলে হাঁটতে হবে? যতদিন আমরা বিচার না পাচ্ছি, যতদিন এটা এগোচ্ছে না, আমরা এখানে হাঁটবো। কালকে স্বাস্থ্য ভবনে ছিলাম, আজকে এখানে আছি, কালকে আমরা পুরো বিশ্ব বাংলা জুড়ে থাকবো। যতদিন আমরা বিচারের পক্ষে এগিয়ে যাচ্ছি না, আমাদের এটা চলবে। মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আপনারা কাজে ফিরছেন না, মিছিল করছেন, মিটিং করছেন। না, আমরা তো WBJDF এর কাল প্রেস রিলিজে আমরা তো বলেইছি আমরা কিভাবে কাজে ফিরবো সেটাও লেখা আছে। শনিবার দিন থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর করে এসেনশিয়াল সার্ভিসে শুরু করা হবে। কে বলছে সব ভুলভাল কথা, আমরা কাজে ফিরবো না। এই মুহূর্তে মশালের ছবিটা দেখানোর চেষ্টা করবো। ওয়াসিম আহমেদ দেখাচ্ছে হাতে জাতীয় পতাকা নিয়ে, হাতে মশাল নিয়ে। অনির্বাণ তুমি দেখতে পাচ্ছ এই ছবি আমরা কবে শেষ দেখেছি তা মনে করার না, মনে পড়ছে না। আমার সাংবাদিকতা জীবন ছোট্ট, সেই সাংবাদিকতা জীবনেও নেই। তোমার নিশ্চয়ই এই ছবি মনে পড়ছে না। গোটা বাংলার মানুষ বলছেন আজ রাস্তায় নেমে বলছেন এই আন্দোলনটা করতে হবে, কারণ এই আন্দোলনটা প্রত্যেকের বাড়ির লড়াই, এই আন্দোলনটা প্রত্যেকটা দিদির লড়াই, মায়ের লড়াই। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছি। আর কতদিন এভাবে মশালের হাতে মিছিলে হাঁটবেন? কবে ভাবে জাস্টিস হবে? যতক্ষণ না জাস্টিস আমরা পাবো না আমরা রিলে মশাল চলবো। আমরা হিউম্যান চেইন করেছি, আমাদের দাবিগুলো মানা হচ্ছে না। যতক্ষণ না জাস্টিস পাওয়া যাবে না আমরা এমনি রোজ নামবো, আমরা রোজ এমনি করবো। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আমি আমার পিসিআর সহকর্মীদের অনুরোধ করব এই ছবিটা, যে ছবিটা সত্যি সন্তু যা বলেছে, সন্তুর সাংবাদিকতা জীবন তো বটেই, আমরা আমাদের অগ্রজরা কেউই তাদের সাংবাদিকতা জীবনে এই ছবি দেখতে পাননি। জাতীয় পতাকা এবং মশাল হাতে কলকাতার দক্ষিণতম প্রান্ত থেকে উত্তরতম প্রান্ত শ্যামবাজার পর্যন্ত মানুষ এগিয়ে যাচ্ছেন, এগিয়ে চলেছেন শুধুমাত্র অভয়ার বিচারের দাবিতে। কোনো প্রলোভন অথবা অন্য কোনো বিভ্রান্তি তৈরি করেও কিছুতেই যাদের এই বিচারের দাবিকে, বিচারের দাবি নিয়ে পথে হাঁটার চেষ্টাকে, উদ্যোগকে কোনোভাবে দমাতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার সঙ্গে উপস্থিত অতিথি যারা আজকের বিতর্কে, আমার একদম ডান দিক থেকে ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বিশিষ্ট চিকিৎসক। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, সজলবাবু বিজেপির মুখপাত্র। আমার ঠিক বাঁদিকে রয়েছে অরিত্র দত্তমণিক, অভিনেতা এবং অরিত্র নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে নাগরিক সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কথা বলে, তাদের প্রয়োজনীয় ইস্যুগুলো নিয়ে কথা বলে, বারবার মুখ খোলে। আমার সঙ্গে রয়েছেন নতুন একটি রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের বুকে আত্মপ্রকাশ করেছে একটি আঞ্চলিক দল, সেই দলের নেত্রী অর্থাৎ তেজস জনকল্যাণ পার্টি TJP, তার নেত্রী রুবি গুপ্তা। আমার সঙ্গে রয়েছেন একেবারে আমার বাঁদিকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী। আমি শুরু করব শিবব্রতবাবু আপনার কাছ থেকে। আমরা খুব ভালো করে জানি একটার সঙ্গে আটটা আসলে কোনো দ্বন্দ্ব নেই। দ্রোহের উৎসবের সঙ্গে মানুষের বিচারের দাবিতে দ্বন্দ্ব থাকার কথা নয়। বিশেষ করে দুর্গাপুজো, যে পুজো উৎসব তো বটেই, কিন্তু অসুর নিধনের বার্তা নিয়ে আসে, সেখানে অভয়ার বিচারের দাবির সঙ্গে উৎসব শুরু করার সত্যি কোনো বৈপরীত্য নেই। বন্যাত্রাণে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্যাত্রাণ নিয়ে যাওয়া এবং অভয়ের বিচারের দাবি জানানো সত্যি কোনো বৈপরীত্য নেই। কিন্তু এই বৈপরীত্যটা বারবার তৈরি করার চেষ্টা করা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার দল। এটাই এসো ওটাই যেও না, কিন্তু কোনো ছলাকলা কাজে লাগছে না, কোনো ছল কাজে লাগছে না। শিবব্রতবাবু দেখো, প্রত্যেকবার এই দুর্গাপুজো যখন আসে তখন আমরা তো এখন অনেক সিনিয়র হয়েছি আমাদের ডাক্তারি পেশাতে, তারপরেও বিশ্বকর্মা পুজো চলে গেলেই বারবার জিজ্ঞেস করতে থাকি, আচ্ছা তাহলে আমাদের কবে থেকে বন্ধ হচ্ছে, আচ্ছা কদিন বন্ধ থাকবে। মানে এটার মানে এই যে মনে মনে প্ল্যান হচ্ছে যে বন্ধু বান্ধবদের সঙ্গে তো বসতে হবে, কবে, আচ্ছা এই অষ্টমীর অঞ্জলিটা কবে যেন। এইবারে দেখো আর মাত্র কয়েকটা দিন পুজো আছে,
কিন্তু সেই পুজোর যে মুডটা কোনো জায়গা থেকে যেন কিছুতেই সাড়া পাচ্ছে না। এবং শুধু সেটা আমার একার কথা নয়, আমরা ডাক্তার বন্ধুবান্ধবরা যখন নিজেদের মধ্যে আলোচনা করি, আমাদের কাছে যে রুগীরা আসেন, আমাদের যে হসপিটালের অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী রয়েছে, তাদের প্রত্যেকেরই কিন্তু এক ভাবমূর্তি, এক কথাবার্তা। এর অনেকটা কারণ হচ্ছে আরজি করের যে আমরা অভয়াকে হারালাম, তার যে একটা প্রভাব, তার সঙ্গে রোদে তেতে জলে ভিজে এই যে জুনিয়র ছাত্রগুলো রাস্তায় বসে যে আন্দোলন করছে, সেই আন্দোলনের একটা প্রভাব, তার সঙ্গে সাধারণ নাগরিকদের এই যে রাত দখল বলো, এই যে মশাল মিছিল বলো, এই যে পুরো একটা নাগরিকদের জাগরণ, এই সব মিলে মনটা যেন কোথাও উৎসবে নেচে ওঠার জন্য সায় দিচ্ছে না। দুর্গাপুজো মানে কিন্তু আমাদের জাতীয় উৎসব, এটা আমাদের প্রধান উৎসব, সারা বছর আমরা এই উৎসবের দিকে তাকিয়ে থাকি। তার উপরে ধরো আবার একটা বন্যা এসে গেল, যেভাবেই আমরা বলি না কেন বন্যাটা তো এসছে, কিছু লোক তো দুর্গত, তো মানে দেখো সবসময় শুধু খারাপ, মানে কোনো যেন একটা বার্তা পাচ্ছি না যেখান থেকে মনটাকে বেশ সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা একটা পুজোয় সামিল হব, উৎসবে সামিল হব, সব কিছু ভুলে যাব, ভুলে এবারে দুর্গাপুজোয় চলে গেলাম, মেতে উঠলাম, সেই সাড়াটা কিন্তু ভেতর থেকে কখনো আমরা পাচ্ছি না, এখন অবধি পাচ্ছি না। আমি তো পাচ্ছি না, এবং আমি অন্তত যাদের সঙ্গে কথা বলেছি তারা কেউই পাচ্ছে না। ঠিক, আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, এই যে বিপুল সংখ্যায় মানুষ হাঁটছেন মশাল হাতে, যাদেরকে উৎসবে ফিরতে বলে আপাতত ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বন্যা ত্রাণের সঙ্গে ডাক্তারদের দাবি লড়িয়ে দেওয়ার চেষ্টা করে আপাতত ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হঠাৎ এই পুজোয় চাই নতুন জুতো, নতুন জামা, এই সমস্ত বলতে বলতে হঠাৎ করে যদি এদের মধ্যে কেউ বলে বসেন পুজোয় চাই নতুন সরকার, বলে তো বসতেই পারেন। ইচ্ছা প্রত্যেকের রয়েছে, স্বাধীন গণতন্ত্রের জায়গা, যার যেটা মনে হবে সেটা তিনি বলবেন। দেখুন, এখানে ভারতবর্ষে এখনো পর্যন্ত যত চেষ্টাই ফ্যাসিস্টরা করে থাক, এখনো অবধি গলা টিপে সাধারণ মানুষ যেটা বলতে চাইবেন সেটা আটকে দিতে পারেনি। কিছু জায়গায় তারা চেষ্টা করেছে ঠিকই, কিন্তু আমাদের রাজ্যে, বিশেষ করে রাজ্য সরকারের বিরুদ্ধে যখন ক্ষোভ প্রকাশের সময় এসছে, লোকে ক্ষোভ প্রকাশ করেছে। এখন আপনারা যেমন দেখাচ্ছেন, সেখানেও অনেকে রাজ্য সরকারের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করছে। সেখানে আপনাদের যে এখন ওভারটাইম করার জায়গা এসে গেছে সেটাও আমরা বুঝতে পারছি, কারণ রাজ্যের সরকারের বিরুদ্ধে যাবতীয় রাগ, ক্ষোভ, যত অভিযোগ, সেটার একটা পর্ব মোটামুটি হয়ে গেছে। এবার বিশেষ করে জুনিয়র ডাক্তাররা তারা দেখিয়ে দিচ্ছেন যে তীরটা ঘুরে গেছে সিবিআইয়ের দিকে। অতএব সিবিআই কোন দপ্তর, কোন মন্ত্রকের অধীন, কাদের সরকার, এইসব প্রশ্ন এখন আসবেই। 1 মাসের বেশি তাদের কাছে তদন্তভার। তারা শিয়ালদা কোর্টে যখন পেশ করছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, যিনি পুলিশ, তাকে কোর্ট যখন জিজ্ঞাসা করছে কি তথ্য প্রমাণ আছে, সিবিআই আমতা আমতা করছে, এই সবগুলো এখন উঠে আসবে। এবার আপনাদের চেষ্টা করতে হবে সিবিআইকে বাঁচানোর, ওভারটাইম করতে হবে। সেটা করতে গিয়ে যে সমস্যা কেন সেটা আপনারাই জানেন। কেন করতে যে হচ্ছে তার প্রমাণ আমি দিচ্ছি, হ্যাঁ নিশ্চয়ই সেটা দেখাতে আমরা বাধ্য, সেটা দেখাতে আপনারা বাধ্য। কারণটা আমি এই কারণে বলছি যে 1 মাসের না, আপনি কি বাই চান্স গুলিয়ে ফেলছেন? মানে বিনীত গোয়েলকে বাঁচানোর স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারে, সিবিআই কে বাঁচানোর কোনো স্বার্থ রিপাবলিক বাংলার নেই। বেশ, না থাকলে খুব ভালো হতো, কিন্তু এখন অবধি আমরা দেখতে পাচ্ছি সেটা আছে। কারণটা আমি বলছি, আমাকে ব্যাখ্যা করতে দিন। কারণটা হলো যে রাজ্যের সরকার কি কৌশল অবলম্বন করছেন, তৃণমূল কি ছলনার, আপনাদের ভাষায় ছলের তারা অবলম্বন করছেন, সেটা আপনারা বলতেই পারেন। সেটা করতে গিয়ে যখন লক্ষ লক্ষ মানুষ, যে বন্যায় রীতিমতো কয়েকজনের প্রাণ চলে গেছে, বাড়িঘর ভেসে গেছে, সেটাকেও আপনারা সেই কৌশলের ব্র্যাকেটে, ছলের ব্র্যাকেটে আপনাদের প্রতিবেদন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল ছিল, এটা আপনিও চেষ্টা করছেন কিন্তু পারবেন না। এতজন বন্যার্ত, এতজন দুর্গত পাশে দাঁড়ানোর সঙ্গে অভয়ের বিচার চাওয়ার মৌলিকত্ব কোথায়? বন্যাটাও নাকি রাজনৈতিক, বড় একটা মিল আছে অনির্বাণ, এক্স্যাক্টলি একটা মিল আছে অনির্বাণ, একটা মিল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রিপিট করলেন বন্যাটা নাকি, অনির্বাণ আপনি কন্টিনিউ করুন, আমি কেন বলছি আপনি বলতে চান যে কোনো রাজনৈতিক দল বাংলায় কি বলতে চাইছে এটা সরাসরি বলছি অনির্বাণ। আমি সরাসরি আমি বলছি, শুনুন না, মানে ডিবিসি আরেকটু বলে দিই, জল ছেড়েছে। আরে অনির্বাণ আপনার বলতে সুবিধা হবে, যেটা যাদের রাজনৈতিক নির্দেশে চলে, কারণ রাজনৈতিক নির্দেশে চলে না, আপনি তো আপনাকে বাঁচাতে আবারও বললাম, বাজে কথা বলছেন, কারণ নির্দেশে চলে না। অনির্বাণ আমি সোজা করে দিচ্ছি, করেছে অনির্বাণ সোজা করে দিচ্ছি, কারণে এই বন্যা, অনির্বাণ সোজা করে দিচ্ছি, অনির্বাণ সোজা করে দিচ্ছি। যে পরিমাণ ক্ষয়ক্ষতি ডিবিসির কারণে হয়েছে, সেইটাকেও আপনি রাজনৈতিক কৌশল লাগি তৃণমূল অবলম্বন করতে বলছেন। এখানেই বোঝা যায় কাউকে বাঁচাবার বাধ্যবাধকতা আপনাদের এখন ওভারটাইম করতে হবে। আমি বলছি অভয়াকে বাঁচানোর বাধ্যবাধকতা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না, এতজন দুর্গত মানুষকে বাঁচাবেন কি করে?
অনির্বাণ, যিনি একটা মৃত্যুর দায় স্বীকার করতে পারেন না, একটা খুনের দায় স্বীকার করতে পারেন না, একটা ধর্ষণের দায় স্বীকার করতে পারেন না, অনির্বাণ তিনি এতগুলো বন্যার্ত মানুষের দায় নেবেন কি করে? নিতে পারবেন না, আমি জানি নেওয়া সম্ভব নয়। উনি অভয়ার বিচারের দায়টা নিতে পারেননি। উনি এতজন বন্যা দুর্গত হওয়ার দায়টা নেবেন কি করে? হয়েছে তো ওনার সরকারের অপদার্থতায়, ওনার সেচ দপ্তরের অপদার্থতায়, ওনার দপ্তর, ওনার মন্ত্রক, ওনার সরকার বাড়ি বানায়নি, কাঁচা বাড়ি রেখে দিয়েছে, তার অপদার্থতায়। বন্যার দুর্গত যারা হয়েছেন, কাঁচা বাড়িটা ফ্ল্যাট সেন্টারের টাকাগুলো কোথায় গেল? ফ্ল্যাট সেন্টারের টাকাগুলো কোথায় গেল? ওড়িশা বানাতে পারে, পাশের রাজ্য বানাতে পারে, পশ্চিমবঙ্গ বানায় না কেন? আমি মেনে নিতে শুধু বেঁচে বেঁচে পশ্চিমবঙ্গে টাকা দেয় না। আমি মেনে নিতে আপনার কথা, যদি এই বন্যার কারণে হচ্ছে না, আপনার প্রিয় দলের যে রাজ্যগুলো দিচ্ছে না, আমার কোনো প্রিয় দল নেই, ক্ষয়ক্ষতি এর আগে আমার কোনো প্রিয় দল নেই। আপনার আছে, আপনি একটা দলের মুখপাত্রের মতো কথা বলতে আসেন এখানে, বা সেই দলকে রিপ্রেজেন্ট করতে আসেন এখানে, বা সেই দলের সমর্থক হিসেবে কথা বলতে পারেন, আসেন। আমার কোনো প্রিয় দল নেই, আমার প্রিয় দল একটাই, আমার প্রিয় পক্ষ একটাই, মানুষের পক্ষ, যারা মশাল হাতে হাঁটছে। মানুষের পক্ষ হলে বন্যায় যারা ডুবছেন তাদেরকেও দেখান, নিশ্চয়ই তাদেরকেও দেখান। কালকে তো গতকাল তো তাদের কথাই বললাম, কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দায় ঝেড়ে ফেলেছে। অনির্বাণ প্লিজ, অনির্বাণ প্লিজ, অরিত্র, এই যাবতীয় ছলায় কিন্তু মানুষ কান দিচ্ছেন না, এই যাবতীয় ছলে মানুষ ভুলছেন না। কারণটা কি মনে হয় বলুন তো? সন্তু বলছে এই ছবিগুলো সত্যি কোনোদিন চোখে দেখিনি, কিন্তু ছবির পিছনে তো একটা মন থাকে, এই মনটা নতুনভাবে দেখতে পাচ্ছি কি করে? এই কোনোভাবে দমতে না চাওয়া মনটা কোত্থেকে পেলেন? এই আপনার আমার সহনাগরিকই তো 6 মাস আগেও কীরকম ছিলেন? দেখুন, আপনাদের স্টুডিওতে আসার সময় বাইপাসের ওপর দিয়ে যখন আসছিলাম, আমি দেখলাম যে মিছিলটা যখন আসবে তার আগে প্রত্যেকটা সিগনালে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে, এবং সেই মানুষগুলোকে দেখে আমার মোটেই মনে হলো না যে তারা সিপিএম বা তৃণমূল বা বিজেপি বা কোনো দলের পক্ষে বা বিপক্ষে সওয়াল জবাব করবার জন্য এখানে দাঁড়িয়েছে। তারা দাঁড়িয়েছেন একটা কমন ইন্টেনশন নিয়ে। তার কারণ আজকে আরজিকর ঘটনাটা একটা এপিসেন্টার হতে পারে, কিন্তু সেটা চারপাশে মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষা নিয়ে যে আলোচনাটা, সেটা একটা বৃহৎ পরিধি নিয়েছে, এবং এটার সাথে মানে এই ক্ষতিগুলো এমন ধরনের ক্ষতি যে এটাকে দাঁড়িপাল্লায় মেপে বিচার করা যাবে না যে বন্যাটা প্রয়োজনীয় আলোচনা নাকি অভয়ার জাস্টিসটা প্রয়োজনীয় আলোচনা। দুটো জায়গাতেই প্রশাসনিক সুকৌশল যাতে থাকে এবং সুষ্ঠু প্রশাসন থাকে, সেই নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এই আন্দোলনগুলোর একটা সিগনিফিকেন্ট যেটা আমাদের সাম্প্রতিক ইতিহাসে প্রাপ্তি বলে আমার মনে হয়, সেটা হচ্ছে প্রথম আমরা এমন একটা মুভমেন্ট দেখছি, আনঅর্গানাইজড মুভমেন্ট, আনস্ট্রাকচার্ড মুভমেন্ট, যেখানে নেতাবিহীনভাবে বিভিন্ন জায়গায় মানুষ মাঝে মধ্যেই অগ্নিকুণ্ডের মতো বেরিয়ে আসছেন। বিভিন্ন জায়গায় কোনো নেতা নেই, দল নেই, কেউ একটা ফেসবুকে ডাক দিল, কেউ একটা ইউটিউবে ভিডিও করে বললো আজকে এই জায়গায় সমাবেশ। সেখানে কিন্তু রাজনৈতিক দলের যে একদম সক্রিয় অংশগ্রহণ নেই তা নয়, কিন্তু নেতাহীন, নির্দিষ্ট কাউকে পাওয়া যাচ্ছে না। এবং আরেকটা জিনিস, এই যে আলোচনাটা হচ্ছে যে উৎসবে ফিরবো কি ফিরবো না, দেখুন উৎসব আর সংস্কৃতি দুটো এক জিনিস নয়। এর আগেও কিন্তু আমরা দুর্গাপুজোর বহু বড় বড় প্যান্ডেলের থিম দেখেছি যে সেখানে অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারদের কথা বলা হয়েছে। এমনকি বহু ওই বাংলার সেরা পুজো টেরা পুজো যে বিভিন্ন পুরস্কার হয়, সেই পুরস্কারের মধ্যে বহু মণ্ডপ পুরস্কৃত হয়েছে যেখানে মেয়েদের নবজাগরণের কথা বলা হয়েছে। তাহলে সেটা কি উৎসব ছিল না? সেটা কি সংস্কৃতি ছিল না? দেখুন, পুজো আমাদের মধ্যে থাকবেই, এটা আমাদের শাস্ত্রীয় রিচুয়াল, এটা থাকবেই। কিন্তু প্রশাসন যে অ্যাপ্রোচে আমাদেরকে বলার চেষ্টা করছেন যে 1 মাস হয়ে গেছে ওই পার্ট বন্ধ করে এবারে এখানে চলে আসুন, তার মানে হচ্ছে আমাদেরকে ভুলে যেতে বলা হচ্ছে। আপনাদের মাথায় রাখতে হবে যে আমি একটা বিখ্যাত চিঠির কথা বলবো আপনাকে, বার্মিংহাম জেল থেকে যখন লিখেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র, খুব ইম্পর্টেন্ট, হয়তো খুব বড় রেফারেন্স টেনে ফেলছি, কিন্তু আজকের এই আলোচনায় খুব গুরুত্বপূর্ণ। সেই চিঠিতে তিনি পরিষ্কার বলেছিলেন যে এই রাজ্যের মানে এই রাজ্য মানে যে স্টেট কনস্ট্রাকশন, এই ডেমোক্রেসিতে ততক্ষণ পর্যন্ত বড় রিফরমেশন আনা সম্ভব হয় না যতক্ষণ না পর্যন্ত স্টেটকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা যায়। এই অর্থনৈতিক চাপটার জন্য পৃথিবীতে যত বড় বড় বিক্ষোভ হয়েছে, সেই সমস্ত বিক্ষোভে আপনি দেখবেন সবার আগে কিন্তু বিক্ষোভকারীদের টার্গেট থাকে ইকোনমিক প্রেশার তৈরি করা। এবং আজকে যে মানুষ এই যে, এবং সত্যি উৎসব কিন্তু আজকে অর্থনৈতিকভাবে ব্যাপক ঝাড় খেয়েছে। আমি এখানে দাঁড়িয়ে স্বীকার করছি যে বাজারে ম্যাসিভ ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য বহু মানুষের দোকান, যারা রিটেল সার্ভিসে রয়েছেন, যারা পুজোর সাথে ডিপেন্ডেন্ট, বহু মানুষের জীবিকা রয়েছে, সেখানে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে এই দুর্গাপুজোয় এই আন্দোলনকে ঘিরে। কিন্তু দেখুন, কিন্তু একটা জিনিস ব্যাপার হচ্ছে যে আজকে এই যে জায়গায়, মানে এর আগে একটা খুব অদ্ভুত কনসেপ্ট ছিল যে আন্দোলন, আলোচনা, বিক্ষোভ, বিদ্রোহ এগুলো সবই বোধহয় কিছু
শহুরে বাবু কালচারদের কাজ, শার্ট প্যান্ট পরে হে বন্ধুগণ বলে মাঠে দাঁড়িয়ে পড়বে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন আপনি যদি একটু গ্রাসরুট সার্ভে করেন যে এইখানে এমন বহু দূর দূরান্ত থেকে মানুষ পার্টিসিপেট করছে যারা কিন্তু শহুরে বাবু কালচারের প্রতিনিধি নয়, তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রামগঞ্জ, বাংলা, মফস্বল, জেলার মানুষরা, জেলার মহিলারা তারা মাঠে ময়দানে নেমে এসছেন। তার কারণ হচ্ছে তারা অভয়ার জাস্টিস চাইছেন, শুধু তাই নয়, তারা নিজেদের নারী হিসেবে যে সুরক্ষা, যে ডিগনিটি, যেটা ক্রমাগত আস্তে আস্তে এই ভোটের ইস্তেহারের মধ্যে কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছে, সেখান থেকে তারা তাদের নিজস্ব রাজনৈতিক, আইনি এবং সামাজিক সাম্যের জন্য তারা এই মশালটা হাতে তুলে নিয়েছেন। এই মশালের সাথে স্টেট থাকবে কি থাকবে না, প্রি ইলেকশন হবে কি হবে না, তাই যদি হতো তাহলে তো সবার আগে নবান্ন ঘেরাও করতো। আপনি দেখুন কি স্ট্র্যাটেজিক্যালি বিক্ষোভগুলো কখনো স্বাস্থ্য ভবনে হচ্ছে, কখনো সিজিও কমপ্লেক্সে হচ্ছে, হয়তো হতে পারে আগামী দিন আদালতকেও মানুষ প্রশ্ন করবেন, হতেই পারে, আমরা জানি না। কারণ যে জায়গায় চলে গেছে, কখন কোনো বিরোধী দলনেতা বলবেন, কখন কোনো মুখ্যমন্ত্রী এসে বলবেন যে ওইখানে যাব, তারপরে লোকজন তার ডিরেকশন ফলো করছে, তা কিন্তু হচ্ছে না। প্রত্যেকের এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই গোটা মামলার সাথে জড়িত সমস্ত সোশ্যাল এজেন্সিজ এবং ইনস্টিটিউশনগুলো, সেটা সিবিআই হতে পারে, কিংবা কলকাতা পুলিশ হতে পারে, কিংবা সুপ্রিম কোর্ট হতে পারে, অথবা শিয়ালদা কোর্ট হতে পারে, বা হাইকোর্ট হতে পারে, আমাদের কত দ্রুত জাস্টিস দরকার। এবং এই জাস্টিসটা শুধুমাত্র আইনে, আইন তো লেখা আছে ধর্ষণ করা যাবে না, আইন তো লেখা আছে চুরি করা যাবে না, খুন হবে না, কিন্তু তাও কেন হচ্ছে? তার মানেটা হচ্ছে শুধু ল মেকিং নয়, আমাদের ল এনফোর্সমেন্টের সমস্যা তৈরি হয়েছে। খাতায় কলমে সবই আছে, কিন্তু এনফোর্স করবার সময় সেখানে করাপশন, সেখানে দুর্নীতি, সেখানে সিস্টেমিক ফেইলিয়ার। ফলে আমাদের সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। এবং আমি খুব ভালো লাগছে এই জায়গায় যে যেভাবে মানুষ নেতাহীনভাবে স্বতঃস্ফূর্তভাবে এই মশালগুলি হাতে তুলে নিয়েছেন। এই মশাল একটা প্রতীকী মশাল হতে পারে, তাদের হাতে হয়তো আগুন জ্বলছে, কিন্তু এই আগুনটা শুধু মশালে সীমিত নেই, এটা আসলে একটা ওভারঅল সোশ্যাল রিফরমেশনের ইঙ্গিত দিচ্ছে। বেশ, জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে প্রেস কনফারেন্স করছেন সিজিও অভিযান শেষ করার পর। সিজিওর অভিযানটা কিন্তু অনির্বাণ ওই সিবিআই এর কাছেই, মানে সিবিআই যাতে আরও দ্রুত তদন্ত করে সেই জন্যই করেছেন, তাও দেখাচ্ছে কিন্তু অনির্বাণ। সত্যি সত্যি আমার দায় নেই বিনীত গোয়েলের মতো সেভ করার, মানে মমতা যেভাবে বিনীত গোয়েলকে সেভ করেন। সরাসরি চোখ রাখবো জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকে। লড়বো আমরা, যেমন সেই জায়গাতে আমাদের প্রতিধ্বনি ধ্বনিত করব, ঠিক সেই রকমই রাজপথের জায়গা থেকে আমাদের রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আমাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য, প্রচেষ্টার জন্য আমরা মনে করি রাজ্য প্রশাসন এই জায়গাকে যুক্তিসঙ্গতভাবে দেখবে। এই সাধারণ আন্দোলন, যুবদের আন্দোলন, এই আন্দোলন সব্বার আন্দোলন, এই আন্দোলন সারা পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে, সারা বিশ্বের আন্দোলন। এই আন্দোলন একটি গোষ্ঠীর আন্দোলন না, এই আন্দোলন চিকিৎসকদের আন্দোলন না, এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন ছিল, আছে, থাকবে। এই আন্দোলন গণ আন্দোলন, এই আন্দোলন ঘুরিয়ে যায়নি, যাবে না, যাচ্ছে না। প্রেস কনফারেন্স আপনারা শুনছিলেন, তার একটা অংশ আপনাদেরকে শোনালাম। আমি রুবি গুপ্তা আপনার কাছে আসবো। আপনাদের নতুন দল, আপনারাও নিশ্চয়ই সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতি করতে এসছেন, অন্য সব রাজনৈতিক দল যেমন করে। কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবথেকে বড় রাজনৈতিক দাবি যেটা হওয়া উচিত, একটি মেয়ে ধর্ষিতা হয়েছে এবং খুন হয়েছে, তার এই ধর্ষিতা এবং খুন হওয়ার বিচার এবং সেই সূত্রে বাংলার সমস্ত মেয়ের সুরক্ষা, সেই দাবিটার সঙ্গে, সেই অত্যন্ত রাজনৈতিক সুস্থ দাবিটার সঙ্গে বাকি সব কিছুকে লড়িয়ে দেওয়া হচ্ছে। উৎসব, বন্যাত্রাণ যাবে কি যাবে না, এই চিকিৎসকরা অভয়াক নিক খুলছেন বন্যাত্রাণের জন্য, দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য। তাদের এখানে তাদের ধর্নামঞ্চে যে সমস্ত ত্রিপল বাধা হয়েছিল, যেগুলো তাদের নিজেদের পয়সায় কেনা, সেগুলো পাঠাচ্ছেন তারা ত্রাণের জন্য, প্রয়োজন পড়লে আরও তুলে পাঠাবেন। এই লড়িয়ে দেওয়াটা কেন রুবি, আপনার কি মনে হচ্ছে রুবি? নমস্কার সবাইকে। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এই প্যানেলে ডাকার জন্য। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের নতুন পার্টি তেজস্বী জনকল্যাণ সবে ভূমিষ্ঠ হয়েছি এবং আমাদেরও কিছু উদ্দেশ্য লক্ষ্য ডেফিনেটলি আছে। কামিং ব্যাক টু ইয়ার পয়েন্ট, আপনি যেটা বলছেন, আজকে যে পরিস্থিতি পশ্চিমবাংলার, আমরা সবাই জানি চতুর্দিকে আগুন জ্বলছে, আজকে মশাল জ্বলছে, সেটা যেরকম আরেকজন কো প্যানেলস বললেন সেটা প্রতীকী হতে পারে, ডেফিনেটলি সেটা প্রতীকী, বাট আগুন জ্বলছে চতুর্দিকে। তার মধ্যে এখান থেকে অ্যাটেনশন ডাইভার্ট করিয়ে দেওয়ার জন্য ডিবিসি কেন জল ছাড়লো, পুজোতে ফিরে আসা হোক, যে কোনো যাই বলা হোক প্রশাসনের তরফ থেকে, তো এটা খুব স্বাভাবিক। যে কোনো প্রশাসন যদি এরকম ধরনের একটা সাংঘাতিক আগুন, দাবানল জ্বলতে, আগুন তো না দাবানল হচ্ছে, সেরকম যদি জ্বলতে থাকে তাহলে পরে প্রশাসন সেখান থেকে অ্যাটেনশন ডাইভার্ট করানোর সব রকমের চেষ্টা করবে। আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, এই যে আজকে বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে,
সমস্ত পার্টি নির্বিশেষে ধর্ম, জাতি, লিঙ্গ, বর্ণ, রং, বয়স সমস্ত কিছু নির্বিশেষে যে বেরিয়ে এসছে, এর প্রতিফল কি আমরা আসন্ন ভোটে দেখতে পাবো? নির্বাচনে আপনি একটা কথা বললেন, তখন মানুষ যদি বলে নতুন জামা কাপড়ের সঙ্গে নতুন সরকার চাই, ডেফিনেটলি সেটাই তো আলটিমেট হওয়া উচিত। মানুষ যেভাবে বেরিয়ে এসছে, এর প্রতিকার কি? এর প্রতিকার মানুষ কি চাইছে? পরিবর্তন। পরিবর্তন মানুষকে জিজ্ঞেস করতে হবে, মানুষ কি প্রত্যাবর্তন চাইছে না মানুষ পরিবর্তন চাইছে? মনে হচ্ছে কোনোভাবে যে এই বিভিন্ন অঞ্চলে যেখানে ত্রাণ নিয়ে যেতে হবে দুর্গতদের কাছে, অথবা সত্যি যেমন অরিত্র বলছেন যাদের ব্যবসা সত্যিই মার খেলো এবারের পুজোতে, তাদের সঙ্গে অভয়ের বিচারের দাবির কোনো বৈপরীত্য আছে, কোনো দ্বন্দ্ব আছে, কোনো শত্রুতা আছে মনে হচ্ছে? শুনুন, অভয়ার জাস্টিস, অভয়ার বিচার চাই, এটা তো একটা সারা ভারতবর্ষ নয়, বিশ্বের দাবি উঠেছে, সারা বিশ্বে দাবি উঠেছে। সেখানে দাঁড়িয়ে থেকে এই বন্যা ত্রাণে যা গিয়ে সেখানে মানুষের পাশে দাঁড়ানো বা ডিবিসি থেকে জল ছেড়েছে তার যে বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এগুলোর আমার মনে হয় কোনো জাস্টিফিকেশন নেই। অভয়ার দাবি ইটসেলফ বাই ইটসেলফ হ্যাজ বিকাম অ্যান ইন্টারন্যাশনাল ইস্যু। সুতরাং এটাকে কোনো কিছু দিয়ে আপনি ঢাকতে পারবেন না, এটাকে কোনো কিছু দিয়ে চাপা দেওয়া যাবে না। আমাকে ঢাকা এবং চাপার জন্য এগুলো আনা হচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি, তাছাড়া কি আছে? প্রশাসন আর কি চাইতে পারে? আজকে ডিবিসি থেকে জল ছেড়েছে, এটা কি নতুন? এই বছরই নতুন জল ছেড়েছে? এর আগে কখনো আমাদের এখানে বন্যা হয়নি? তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এটা জাস্ট ভোটের আগে, বিধানসভার আগে যে এত বড় বড় কথা ওখানকার সাংসদ বললো, তাহলে সেগুলো কোথায় গেল? আর সাংসদ কোথায়? এই যে এত এইরকমভাবে যে বন্যা হচ্ছে, মানুষের যে এইরকম দুর্গতি, দুর্দশা, সাংসদকে কি আমরা দেখতে পেয়েছি? আমি দেখতে পাইনি। আপনারা যদি দেখতে পেয়ে থাকেন বা বাংলার মানুষ যদি দেখতে পেয়ে থাকে সেটা আলাদা, বাট আমি কিন্তু দেখতে পাইনি। আমি সর্বক্ষণ টিভিতে চোখ রাখি, সেখানে আমি দেখতে পাইনি। তাহলে তারা কোথায়? কোথায় তিনি? তার তো এখন এখানে থাকার কথা, কিন্তু তিনি তাকে দেখা যায়নি। সুতরাং এই জিনিসটা কোনো নতুন নয়। আর এই ডিবিসি থেকে জল ছেড়েছে, বন্যা হয়েছে, সেখানে পশ্চিমবাংলার প্রতিনিধিত্ব নেই, সেখানে পশ্চিমবাংলার লোক নেই। তাহলে তাদের সঙ্গে কেন মুখ্যমন্ত্রী কথা বলছেন না? মুখ্যমন্ত্রী জানতেন না যে এরকম ডিবিসি থেকে জল ছাড়ে? এটা প্রত্যেক বছরেরই গল্প, এ কি আজ এবার নতুন নাকি? আমি সজলবাবুর কাছে আসবো। সজলবাবু, আমি আগুনে জল ঢালা শুনেছি, সম্ভবত মুখ্যমন্ত্রী সেটাই করতে গিয়েছিলেন। মশাল জ্বলবে, উনি তার আগে জল ঢালতে গেছিলেন, কিন্তু জলের মধ্যে আরও তীব্র তেজে এভাবে আগুন জ্বলে ওঠা শুনিনি, দেখিনি, কিন্তু জ্বলে উঠছে, দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হচ্ছে। 42 কিলোমিটার মানুষ হাঁটবেন এই মশালটা নিয়ে, পৌঁছে দেবেন একদম দক্ষিণতম প্রান্ত থেকে রাজ্যের রাজধানীর উত্তরতম প্রান্তে। একই সঙ্গে বিভিন্ন জেলাতেও ছোট ছোট পরিসরে এটা হচ্ছে, বা কোথাও একটু বড় পরিসরেও হচ্ছে। এই সহনাগরিককে আপনি চিনতে পারছেন সজলবাবু? আপনারা রাজনীতি করেন, সারা বছর মানুষকে নিয়ে আপনাদের থাকতে হয়, মানুষের সঙ্গেই থাকতে হয়। কখনো মানুষের রায় আপনাদের পক্ষে যায়, কখনো বিপক্ষে যায়। 6 মাসও হয়নি আপনাদের বিপক্ষে গেছে এই রাজ্যে, খুব খারাপভাবে গেছে, কিন্তু এই সহনাগরিককে চিনতে পারছেন? আমি প্রথমে বলি, সেটা হচ্ছে যে দেখুন, এই যে জলে আগুন বা আগুনে জল, সেটার মধ্যে না, উনি চেয়েছিলেন যে আগুনের ওপর জল ঢেলে দেবেন। ওনার আত্মা শান্তি পেয়েছে যে বন্যার জল মানুষের মনে একটুখানি এফেক্ট করেছে, সেটা ওনার আত্মা শান্তি পেয়েছে, এটা হতে পারে। কিন্তু উনি ওখানে গিয়ে কালকে যে রেজাল্ট, সেদিন গিয়ে যে রেজাল্টটা পেয়েছেন, মানুষ বুঝিয়ে দিয়েছে যে খিচমেরি ফটো আর বেশি দিন করা চলবে না। আমার কতগুলো প্রশ্ন আছে। উনি ওখানে গেছেন, দেখেছেন, ডিবিসিকে গাল দিয়েছেন, বর্ডার সিল করেছেন, সব মানলাম, ওগুলো নিয়ে পরে আলোচনা করছি। উনি ওখানে গিয়ে কত প্যাকেজ ডিক্লেয়ার করেছেন সেটা তো বলবেন, যে আমি বন্যার্ত মানুষের জন্য এত টাকা দিলাম। যখনই দেখেছেন যে মানুষ দুর্গাপুজোর টাকা ফেরত দিচ্ছে, উনি তখন আবার বাড়তি অনেকগুলো ক্লাবকে দিয়েছেন এবং তার জন্য একটা বাড়তি বাজেট অ্যালট করেছেন। দেখুন, আমার আগে ডাক্তারবাবু প্রথমে শুরুতে বলছিলেন যে উৎসবটা তো সত্যি, উৎসবটা মনে, উৎসব মনে। আলো জ্বললেই, মাইক বাজলেই, ঢাক বাজলেই উৎসব হবে না। তাহলে শ্মশানের গেটে ভালো করে আলো লাগিয়ে দিন, মাইক লাগিয়ে দিন, আপনার মন ভালো হয়ে যাবে, তো হতে পারে না। উৎসবটা হচ্ছে মানুষের মনে আছে। দুর্গাপুজো হবে, আলো জ্বলবে, কিন্তু একটা জায়গায় ভুল হবে। যখনই মানুষ এখন একত্রিত হচ্ছে, মানুষ একটাই বলছে, জাস্টিস ফর আরজিকর। এখানেও মানুষ বলবে, রাস্তাতে মানুষ মুখরিত হবে। আর যারা ভাবছে যে উৎসবে, মুখ্যমন্ত্রী ভাবছেন যে উৎসবে ঢুকে গেলে মানুষ ভুলে যাবে, না, উৎসবে মানুষ একত্রিত হবে, আরও রাস্তায় রাস্তায় এই আওয়াজ গুঁজবে। আপনি দেখে নেবেন যে প্রতিধ্বনিত হবে আওয়াজ, যে জাস্টিস ফর আরজিকর। মুশকিল হয়েছে, মুখ্যমন্ত্রী যদি বলেন এখন সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে লোকে বলবে মিথ্যে কথা বলছে। যেই মুখ্যমন্ত্রী বলেছেন
যে উৎসবে ঢুকে যাও। এটা খুব বিচ্ছিরিভাবে বলেছেন যে হয়ে গেছে, যা হয়েছে, মার্ডার হয়েছে, রেপ হয়েছে, ভুলে যা, এখন তুই উৎসব কর, খেলা মেলা 28 টাকারটা আরও কমিয়ে দিচ্ছি, ভালো করে কর। যেই বলেছেন মানুষ তখন থেকে আরও উৎসব বিমুখ হয়ে পড়েছে, আরও উৎসব বিমুখ হয়েছে। ব্যবসায়ীদের ব্যাপক লস হয়েছে, এটা ঠিক। আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নাম দুর্গাপুজো। এর থেকে বড় জিডিপি আর কোনো ব্যবসা দিতে পারিনি। এবার লস হয়েছে, ব্যাপক লস হয়েছে, কিন্তু আপনি দেখেছেন কারোর মনে সেই লসের হাউতাস আছে? সবাই কিন্তু একটা জায়গায় তাকিয়ে আছে যে আমরা প্রতিবাদ চাই, আমরা প্রতিকার চাই। সেই সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুদের আন্দোলনকে আমি দুটো লাইন এটাও বলতে চাই, শুধু মেডিকেল কলেজেই রেপ হতে পারে না, সর্বত্র। সেই দিকটা কিন্তু তারা অনেক ক্ষেত্রে ভুলে যাচ্ছেন, অনেক ক্ষেত্রে ভুলে যাচ্ছেন। আমি অনুরোধ করব যে আমরা নিঃশর্তভাবে বাংলার মানুষ বিনা শর্তে এই আন্দোলনের পাশে আছি, ছিলাম, থাকবো। কিন্তু আমরা আরজি করেন অভয়ার যেমন শাস্তি চাই, বিচার চাই, সেরকম ভবিষ্যতের অভয়ার যাতে জন্ম না হয় তারও ব্যবস্থা চাই। আজকে যারা রাস্তায় নেমেছিলেন, আজকে যারা রাস্তায় নেমেছেন, তাদের কিন্তু এই স্লোগানটাও তারা শুধু অভয়ার জন্য নাবিনী আরজি করে, তারা প্রত্যেকে বলেছে আমারও ঘরে একটা মেয়ে আছে, আমার একটা বোন আছে, আমার একটা স্ত্রী আছে, তাদের কথা ভেবে নেমেছেন। এবার আসি হচ্ছে, অনেকে বলেছেন যে যার যা মনে হবে সে সেটা করবে। অনির্বাণ বলছিলেন না, যার যা মনে হবে সে সেটা করবে, এটা আমার জন্য হতে পারে, একটা মুখ্যমন্ত্রীর জন্য হতে পারে না। একজন মুখ্যমন্ত্রী কি বললেন? বললেন জলটা ঝাড়খণ্ডের দিক থেকে এসছে, তাই আমি 3 দিন ঝাড়খণ্ডের রাস্তা বন্ধ করে দিলাম। এটা একটা মুখ্যমন্ত্রী কখনো বলতে পারেন? এমনি বন্যা পরিস্থিতি, এমনি এই ধরনের আজকে একটা শোকের পরিবেশ, এমনি ব্যবসা বাণিজ্য খারাপ, আবার যদি ঝাড়খণ্ড থেকে আনা নেওয়াটা বন্ধ হয় তাতে আরো ক্ষতিই হবে, লাভ হবে না। এবার যদি হাওড়ার ডিএম বলে যে মেদিনীপুর থেকে জলটা হাওড়ায় ঢুকে গেছে, তাই আমি হাওড়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেবো, মেদিনীপুরের দিকে যেতে আসতে দেবো না, এটা কি কোনো মানে সুস্থ বুদ্ধির পরিচয়? আপনি আমায় বলুন, আপনি কি বলছেন যে ডিবিসি ম্যানমেড বন্যা? এই ম্যানমেড বন্যাটা মুখ্যমন্ত্রী নতুন কিছু বলুন না। যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন না তখনও ম্যানমেড বন্যা বলতেন, তখন রাজ্যের দিকে আঙুল তুলতেন। আজকে ম্যানমেড বন্যা বলে আপনি কেন্দ্রের দিকে আঙুল তুলছেন, বলছেন আমি ডিবিসির সঙ্গে ডিভোর্স করে দিলাম। তুমি সম্পর্ক রাখলে কি আর ছিন্ন করলে কি? কিন্তু ডিবিসি যদি জলবিদ্যুৎটা না দেয় পশ্চিমবঙ্গকে, এই ছিন্ন করার ফলে, তাহলে তোমার কি অবস্থা হবে? একজন মুখ্যমন্ত্রী যার যেটা মনে হবে সে সেটা বলতে পারে না, ভেবে চিন্তে কথা বলতে হবে। ভেবে চিন্তে না কথা বললে তার অনেক প্রবলেম আছে। এক সেকেন্ড শেষ করে নি। অনির্বাণবাবু বলেছেন যে এই বন্যায় অনেক মানুষ মরেছে, তালিকাটা প্রকাশ করুন। আমি বলছি বন্যায় মানুষ কষ্ট পাচ্ছে, ডাক্তাররা যেমন ওখানে ক্যাম্প করবে, এই করবে, ঠিক আছে, কিন্তু ঠিক সেই ধরনের কথা বলবেন না। মুখ্যমন্ত্রী যেমন বলে দিলেন 27 জন ছেলে মরে গেছে, মানুষ মারা গেছে শুধু এই জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে বলে, এই ধরনের কথা বলা যায় না। আপনি একজন দায়িত্বশীল নাগরিক, আইনজীবী। আর একটা কথা আমি শেষ করে দিই, সেটা হচ্ছে রাজ্যকে, অর্থ বলেছে রাজ্যকে অর্থনৈতিক চাপে ফেলার কথা, তবেই সেখান থেকে কিছু নির্যাস বেরোয়। আমি বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যকে অর্থনৈতিক চাপে ফেলতে আর তার কোনো শত্রুর প্রয়োজন হয় না, তিনি নিজেই একাই 100 বিষয়। আমি অনির্বাণের কাছে একদম শেষের দিকে চলে এসেছি, অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ 30 সেকেন্ড প্লিজ। সেটা হচ্ছে প্রথম কথা, সজলবাবু যে রাজনৈতিকভাবে, মানে ব্যক্তি সজলবাবু না, দল হিসেবে রাজনৈতিকভাবে চাপে আছেন বোঝা যাচ্ছে। উনি আমার কোনো কথাই মন দিয়ে শোনেননি, মন গড়া শোনার মতো কথাই নয় তো। হ্যাঁ, তাহলে আর তোমার কথা আমি শুনে কি করব? শুনবেন না, উত্তর দেবেন না। যেমন অনেক এমন কথা বলছেন যেন নেতাজির ভাষণ, যে ওনাকে শুনতে হবে। আপনি বড় নেতাজি। না না, আমি সেটা বলিনি। আপনি বড় নেতাজি, গিরিগিরিদের নেতা। বলেন। শুনুন, অনেক মানুষ মারা গেছেন কথা আমি বলিনি, আমি বলেছি অনেক মানুষ দুর্ভোগে পড়েছেন, কয়েকজন মারা গেছেন। আচ্ছা, তাহলে কয়েকজনের তালিকাটা বলুন। 3 জনের নাম, 3 জন, কয়েকজনের তালিকাটা বলতে হবে। সংবাদপত্রে বেরিয়েছে, পড়ে নেবেন। ওই সংবাদপত্রের উপর মমতা দিও চলছে আর উনিও চলছে, আপনার পড়ার দরকার নেই। বলছি তো, সংবাদপত্রের তথ্যের উপর মমতা ব্যানার্জিও বলেছেন, ডাক্তার এটা সুপ্রিম কোর্টে বলেছে। আপনি হোয়াটসঅ্যাপ পড়ুন, ভালো হয়েছে। এবার দ্বিতীয় কথা, ডিবিসির দিকে দায় ঠেললে সজলবাবুদের গায়ে এই কারণে লাগে, কিছু লাগে না, বছরের পর বছর তারা ড্রেজিং করে না। ড্রেজিং বলে আচ্ছা, গঙ্গায় ড্রেজিংটা কে করে? ড্রেজিং, গঙ্গায় ড্রেজিংটা কে করে? দামোদরে ড্রেজিংটা কে করে? বাঁধের, না না, গঙ্গায় আর দামোদরে ড্রেজিং হয়। আরে যারা খাল পরিষ্কার করে না তারা ডিবিসির কথা বলছে। জানেন না কোন টাকার আন্ডারে ভেঙে গেলে কি হবে? কোন টাকার আন্ডারে পড়ে ভেঙে গেলে মূর্খরা ড্রেজিং এর বাগানটা একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। মূর্খের মতো কথা বলে আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। আপাতত আমার একটাই কথা মনে হয়েছে, এই রাজ্যের মানুষের মেজাজ দেখে, মুড দেখে এবং এই রিলে
র্যালি, রিলে মিছিল, মশাল পৌঁছচ্ছে হাইল্যান্ড পার্ক থেকে এ রাজ্যের রাজধানীর দক্ষিণতম প্রান্ত থেকে উত্তরতম প্রান্তে শ্যামবাজার পর্যন্ত। এটা দেখে আমার একটাই কথা মনে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের রাজনীতির নীতি নির্ধারণ যারা করেন তাদের মস্তিষ্ক যেভাবে কাজ করছে, যে পথে এগোচ্ছে, সেই পথে বোধহয় বহু পলি পড়েছে, বহু আবর্জনা পড়েছে। ওই পথে একটু ড্রেজিং দরকার, ওই পথে একটু প্রয়োজন পড়লে বেনো জলও ঢুকিয়ে দেওয়া দরকার, যাতে চিন্তা ভাবনাগুলো স্বচ্ছ হয়, স্পষ্ট হয়, আবর্জনা ভেসে যায়, যাতে স্বচ্ছ দৃষ্টিতে তাকিয়ে দেখতে পারেন এই মুহূর্তে রাজ্যের মানুষের মুডটা কি। আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আমার প্রশ্ন, কি উত্তর দিয়েছেন আপনারা দেখবো ফেসবুকে। প্রথমে আপনাদের ওপিনিয়ন, আপনাদের রায়। আমার প্রশ্ন ছিল, অভয়া শক্তিতে মমতার দুঃস্বপ্ন কি এখন অভয়া শক্তি? অভয়া শক্তিতে ভয় পাচ্ছেন মমতা, এটাই তার দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। যে কোনো উপায়ে এখান থেকে নজর সরাতে চাইছেন, কিন্তু এই শক্তির প্রবাহ থেকে তিনি নজর ঘোরাবেন কি করে? শক্তির প্রবাহ থেকে তিনি নিজেকে বা তার দলকে বা রাজ্যের মানুষকেই বা সরাবেন করতে? এটা শক্তির প্রবাহ চলছে, অকাল বোধন আসছে। 93% মানুষ ফেসবুকে বলেছেন হ্যাঁ, 7% বলেছেন না। একই প্রশ্ন এক্স হ্যান্ডেলে, মমতার দুঃস্বপ্ন এখন অভয়া শক্তি? উত্তর কিভাবে দিয়েছেন এক্স হ্যান্ডেলে আপনারা দেখব কোন শতাংশে, কোন সংখ্যায় আপনারা উত্তর দিয়েছেন। 100% মানুষ এক্স হ্যান্ডেলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃস্বপ্ন এখন অভয়া শক্তি। স্বাভাবিকভাবে উল্টো দিকে কেউ নেই। এবার ইউটিউবের পরিসংখ্যান 2 ঘন্টায় 30,000-এরও বেশি মানুষ রায় জানিয়েছেন, তাদের রায় দেখে নেব। মমতার দুঃস্বপ্ন এখন অভয়া শক্তি, একই প্রশ্ন। উত্তর 96% হ্যাঁ বলছেন ইউটিউবে এবং 4% না বলছেন। 2 ঘন্টায় 30,000 মানুষ রায় দিয়েছেন, অর্থাৎ স্পষ্ট উৎসব কাজ করলো না, বন্যার অজুহাত কাজ করলো না। বন্যার ত্রাণেও দাঁড়াবো, বন্যা দুর্গতদের পাশে গিয়েও দাঁড়াবো, অভয়ার বিচারও চাইবো। আপাতত এই মুডে আছেন রাজ্যের জনতা। মুখ্যমন্ত্রী তৃতীয় অজুহাত রেডি করুন, মশাল আসছে, জনতা আসছে। অনির্বাণ রবিমান এখানেই শেষ করেন।